কতবার ভেবেছি লেখালেখি ছেড়ে দেব, কিন্তু ওই যে আমি চাইলে কি হবে, কাগজ কলম আমায় ছাড়তে চায় না। শুধু বলে ওইটুকুই তো বেঁচে আছে, সেটাকেও গলা টিপে হত্যা করবি। আমি যে খুব একটা ভালো লিখতে পারি তা একেবারেই নয়, আর এটাকে ঠিক গল্প বলে কিনা তাও জানি না। শুধুমাত্র বলতে পারেন মনের একটা ভাব প্রকাশ। হায়ার সেকেন্ডারি পাশ করার পর সুতৃষার বিয়ে হয়ে গেল সৌরেনের সাথে। একটা কেস নিয়ে সৌরেন সুতৃষাদের গ্রামে গেছিল। সেই গ্রামেই প্রথম সৌরেন সুতৃষাকে দেখেছিল। কথা ছিল বিয়ের পর সৌরেন তাকে নিয়ে শহরে গিয়ে হায়ার স্টাডিজ করাবে, কিন্তু সুতৃষার তর্কের কাছে একজন আইনজীবী হয়েও সৌরেন পেরে ওঠে না। সূত্রী, সবকিছু গুছিয়ে রাখো, কাল সকালের ট্রেনেই কলকাতা যাব। কেন? কাল কলেজে তোমার অ্যাডমিশন। পড়াশোনা করতে আমার ভালো লাগে না, আপনাকে কতবার বলবো? তোমার রেজাল্ট তো সেই কথা বলে না, তোমাকে পড়তেই হবে। আমি তোমার বাবাকে কথা দিয়েছি। ওসব মিথ্যে কথা, আসল কথাটা বলে দিলেই পারেন যে আপনার মতো একজন আইনজীবী স্ত্রী সামান্য হায়ার সেকেন্ডারি পাস, এটা আপনি মানুষকে কিভাবে বলবেন? বিয়ের জন্য 20 দিনের ছুটি নিয়েছিল সৌরেন। ছুটি শেষ হতে আর মাত্র 2 দিন বাকি। তাই সেদিন বিকেলবেলায় সৌরেন তার স্ত্রীকে নিয়ে পিসির বাড়িতে বেড়াতে গেল। যেতে যেতে সুতৃষা জিজ্ঞেস করলো, কখন থেকে বলছি আমরা কোথায় যাচ্ছি? পড়াশোনা না করার সিদ্ধান্তে সৌরেন সুতৃষার উপর একটু বিরক্তই ছিল। তাই সে এতক্ষণ তার প্রশ্নের কোনো উত্তর দিচ্ছিল না। তারপর শেষমেশ নিজেকে সংযত করে বলল, গোলদিঘির বাড়িতে আমার ছোট পিসিমা থাকেন, তার সঙ্গেই দেখা করতে যাচ্ছি। আচ্ছা, একটা কথা বলি। বলো। আপনি কি 2 দিন পরে শহরে চলে যাবেন? আমি না, আমরা। কয়েকদিন তোমার একটু কষ্ট হবে, আমি একটা ছোট্ট ঘর ভাড়া করে থাকি তো, তবে আমি কয়েকদিনের মধ্যেই একটা বড় বাড়ি ভাড়া নিয়ে নেব। গোলদিঘির বাস স্ট্যান্ডে নেমে একটু হেঁটে যেতে হলো তাদের, কারণ বৃষ্টিতে রাস্তা জায়গায় জায়গায় বসে গেছে, তাই কোনো রিক্সা সেদিকে ঢুকছে না। পিসিমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে সৌরেন ডাক দিল, পিসিমা, ও পিসিমা। ঘর থেকে একজন বৃদ্ধা মহিলা এসে বললেন, পিসিমা, চিনতে পারছো না আমায়? আমি তোমাদের সৌরেন গো। ওরে বাবা রে, এতদিন পরে এই বিদ্যা পিসিটার কথা মনে পড়লো বুঝি? বিয়েতে যেতে পারিনি রে বাবা, কত শখ ছিল তোর বউয়ের মুখখানা দেখার। কই কই পিছনে ওটা কে দেখি? দেখো তো কে, চিনতে পারো কিনা? বৃদ্ধা মহিলা আরো একটু কাছে এসে ভালো করে দেখে বললেন, অপসরা তুই কোথায় পেলি বাবা? একেবারে লাল টুকটুকে বউ যে আমাদের। হয়েছে পিসিমা। আচ্ছা বলছি, এখানে কি দাঁড় করিয়ে রাখবে নাকি এবার ভিতরেও যেতে বলবে? ভিতরে যাওয়ার পর পিসিমা নিজের হাতে করা চালের রুটি আর তালের ক্ষীর খেতে দিল। সৌরেন খেতে খেতে বলল, উফ, দারুণ। পিসিমা, তোমার বয়স বাড়লেও হাতের রান্নার স্বাদ এক ফোঁটাও কমেনি। খা বাবা খা, আর দুখানা রুটি দি। ও মা, তোমায় একখানা দি। সুতৃষা নতুন বউ,
পিসিমার হাতের চালের রুটি আর তালের ক্ষীর তার ভালো লাগলেও সে হাত নেড়ে না করল। তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে পিসিমা বললেন, ও শোন, তোর কি আবার শহরে যাওয়ার সময় হয়ে গেল? হ্যাঁ পিসিমা, আর 2 দিন আছি গ্রামে। এবার তো তোমাদের বৌমাকেও সাথে নিচ্ছি। তা কাজ কেমন চলছে? ভালো চলছে পিসিমা। তাদের কথোপকথনের মাঝে সুতৃষা বলে উঠল, উনি যতই বলুক, আমি কিন্তু শহরে যাচ্ছি না পিসিমা। সে কি কথা বৌমা, নতুন বিয়ে হয়েছে তোমাদের, এখন যদি তুমি ছেলেটার সাথে না যাও কেমন দেখায় না বলো? আর শোর, কলকাতায় চলে গেলে তুমি কোথায় থাকবে? পিসিমা ওকে তুমি বোঝাও, আমি কিন্তু আর পারছি না। কলেজে পড়াশোনার কথা ও ডিনাই করেছে, এখন বলছে আমার সাথে নাকি কলকাতাতেও যাবে না। তাহলে বিয়ে করলো কেন? থেমে গেল সে। পিসিমার সামনে এর থেকে বেশি আর সে কিছু বলতেও পারল না। সৌরেনের নিজের বলতে কেউ ছিল না। সে যখন ছোট তার দাদা মারা যায় একটা অ্যাক্সিডেন্টে। তারপর তার বাবা মা বেনারসে কোনো এক গুরুদেবের আশ্রমে চলে যায়। বড় ছেলের মৃত্যুতে সংসারের প্রতি তাদের ঘৃণা ধরে যায়। বড় পিসিমা তখন থেকে সৌরেনের দেখাশোনা করত। বড় পিসিমার মৃত্যুর পরই সৌরেন আইন নিয়ে কলকাতায় থাকতে শুরু করে। সুতৃষাকে সে কার ভরসায় এখানে রেখে যাবে? পিসিমা নতুন বউকে অনেক বোঝানোর পরও সে রাজি হলো না। এরপর সৌরেন রেগে উঠে দাঁড়িয়ে বলল, সূত্রী ওঠো, বাড়ি যাব। সে কি রে, আজ যে থাকবি বললি? সৌরেনের রাগের কারণ পিসিমা খুব ভালোভাবেই বুঝতে পারছিলেন। সৌরেনের রাগ কমাতে পিসিমা বললেন, আমি বলি কি, বৌমাকে আমার কাছে রেখে যা, প্রতি সপ্তাহে 2-1 দিনের জন্যে আসতে পারবি না? দেখ, আমিও তো এখানে একাই থাকি, 1 মাস না হয় এখানে থাকলো, ততদিনে তুই ওইদিকে একটা ভালো বাড়ি ভাড়া পাওয়া যায় কিনা দেখ। দেখ বাবা, যা ভালো মনে হয়। সৌরেন ভেবে দেখল পিসিমা ঠিক কথাই বলছে। 1 মাস সুতৃষা এখানে থাকুক না, ততদিন সেও কলকাতায় একটা ভালো বাড়ি দেখে সবকিছু একটু গুছিয়ে নেবে। কথা মতো সে সদ্য বিয়ে করা স্ত্রীকে পিসিমার কাছে রেখে কলকাতায় চলে গেল। 1 সপ্তাহ পর ফিরে আসার কথা ছিল, তবে সে আসতে পারল না। আসতে না পারার কারণ সে চিঠিতে লিখে জানালো, কেমন আছো সূত্রী? পিসিমা কেমন আছেন? 1 সপ্তাহ পর গোলদিঘিতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। কিছুদিন ছুটিতে থাকার জন্য কাজের প্রেশার দ্বিগুণ হয়ে গেছে, তবে পরের সপ্তাহে অবশ্যই গ্রামে যাব। তুমি ভালোভাবে থাকবে, পিসিমার সব কথা শুনবে, আমি তাড়াতাড়ি আসব। পরের সপ্তাহে শনিবার গোলদিঘির বাড়িতে যখন সে পৌঁছালো তখন রাত্রি 8টা। বর্ষাকাল, ছিপছিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে সারাদিন। বাড়ির দরজায় দাঁড়িয়ে কয়েকবার ধাক্কা দেওয়ার পর দরজা খুললেন পিসিমা। এত রাত হলো কেন বাবা? আমরা তো ভাবলাম আজ বোধহয় আর আসবি না। সৌরেন বাড়ি ঢুকে তার স্ত্রীর মুখটা প্রথমে দেখবে আশা করেছিল। সুতৃষাকে সামনে না দেখতে পেয়ে সে পিসিমাকে বলল, সুতৃষা কোথায় পিসিমা? ও
নতুন বউ, দেখো সর এসেছে। সুতৃষা রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এসে সৌরেনের হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, এ কি, আপনি তো একদম ভিজে গিয়েছেন। আসুন, ঘরে আসুন, জামা কাপড় বদলে নিন। সৌরেনের হাত মুখ ধোয়া হলে সুতৃষা তার খাবারটা ঘরে নিয়ে গেল। খেতে বসে সৌরেন বলল, কেমন আছো তুমি? ভালো। প্রশ্নটা শুনে সুতৃষা কেমন যেন একটু লজ্জা পেল। প্রসঙ্গ বদলাতে বলল, ইস, মাথাটা এখনো ভিজে রয়েছে। দাঁড়ান, গামছাটা নিয়ে আসি। রাতে শুয়ে শুয়ে সুতৃষা সৌরর কাছে অনেক গল্প শুনল কলকাতা শহরের। মাঝরাতে সুতৃষা খেয়াল করল সৌর না ঘুমিয়ে দক্ষিণ দিকের জানলাটার দিকে তাকিয়ে আছে। মেঘ অনেকটাই কেটে গেছে, হালকা চাঁদের মুখ দেখা যাচ্ছে। সে সৌরর গায়ে হাত দিয়ে বলল, আপনি ঘুমাননি এখনো? না, ঘুম আসছে না। কেন? আচ্ছা তৃষা, এই কয়েকদিনে তোমার আমার কথা একবারও মনে পড়েনি? হ্যাঁ, পড়তো। স্বপ্নে দেখতাম আপনি আমায় বকছেন। শুধু বকুনিটাই মনে পড়তো, আমার ভালোবাসাটা মনে পড়তো না? সোমবার ভোরের ট্রেনে সৌরেন কলকাতায় চলে গেল। যাওয়ার আগে বারবার সুতৃষাকে বলে গেল, আমি আবার 1 সপ্তাহ পর আসব, তুমি ভালোভাবে থাকবে কিন্তু, আর সময় পেলে চিঠি লিখো। আপনিও নিজের যত্ন নেবেন। পিসিমা তো ঘুমোচ্ছেন, ওনাকে কি ডাকবো? না থাক, আমি আসি। এই কয়েকদিনে সুতৃষার প্রতি এক অদ্ভুত মায়া সৌরেন অনুভব করছে। সে মাঝে মাঝে স্বপ্ন দেখে পিসিমার বাড়ির মাটির রান্নাঘরের দাওয়ায় তাকে খেতে দিয়ে হারিকেন জ্বালিয়ে বসে কত কথা বলে যাচ্ছে তৃষা। আপনি কি জাদুঘর দেখেছেন? বাঘ বাঘ দেখেছেন? রয়্যাল বেঙ্গল টাইগার? সামনে থেকে দেখলে কেমন লাগে বলুন তো? খুব ভয়ঙ্কর বুঝি? আচ্ছা, কোর্ট থেকে ফেরার পর কি করেন? সারা রাত কি বই পড়েন? শনিবার সকালে একজন ক্লায়েন্টের সাথে একটা কেস নিয়ে কথা বলার জন্য কলেজ স্ট্রিটে যেতে হয়েছিল তাকে। ফেরার সময় ভাবল সুতৃষার জন্যে 2টো বই নিয়ে যায়। পথের দাবি আর পরিণীতা আছে? হ্যাঁ স্যার, আছে। আচ্ছা, সাথে অপুর সংসারটাও দিয়েন। আজ গোলদিঘি ফিরতেই হবে, তাই সৌরেন কলেজ স্ট্রিট থেকে অটো ধরল স্টেশন যাওয়ার জন্য। গোটা একটা সপ্তাহ তার এই দিনটার অপেক্ষাতেই কাটে। অপেক্ষাও যে এত মিষ্টি হতে পারে বিয়ের আগে সে জানত না। কলকাতা শহরে এখন আর সে কোনো মায়া খুঁজে পায় না। দুপুরের এক পশলা বৃষ্টির পর শরৎকালের আকাশের দিকে তাকালে সৌরেনের মনে হতো আকাশটা যেন মায়ায় জড়ানো একগোছা কাশফুল। এখন তার মনে হয় সব মায়া যেন বাস করে গেল গোলদিঘির বাড়িতে। কিন্তু সেই অবুঝ নারী কি বোঝে সেই মায়া? বাড়ির সদর দরজায় ঢুকতে গিয়ে সৌরেন দাঁড়িয়ে পড়ল। দেখল তুলসী মন্দিরের সামনে গলায় কাপড় দিয়ে হাত জোর করে তুলসী মন্ত্র পড়ছে তার বউ। কিছুক্ষণ সে দাঁড়িয়েই থাকলো, তারপর সে ডাক দিল, তৃষা। কে? সুতৃষার নাম তো একজনই কাটাকুটি করে ডাকে। এটা বুঝতে তার আর বেশি সময় লাগলো না যে কে তাকে ডাকছে। তখনই মাথায় ঘোমটা টেনে প্রদীপখানা হাতে নিয়ে সদর দরজায় গিয়ে দাঁড়ালো। প্রদীপের আলোয় স্ত্রীর মুখখানা দেখে সৌরেন বলল, প্রদীপের আলোর কি প্রয়োজন? তোমার মুখখানা এত স্নিগ্ধ,
এত উজ্জ্বল যে প্রদীপের আলো ছাড়াই তা স্পষ্ট বোঝা যায়। সুতৃষা লজ্জায় চোখ তুলে তাকানোর সাহস পেল না। রাতে খাওয়া দাওয়ার পর সৌরেন তার স্ত্রীকে বলল, চোখ বন্ধ করো। কেন? করো না প্লিজ। আচ্ছা। সুতৃষার জন্য যে 3টে বই সে কলেজ স্ট্রিট থেকে কিনেছিল, সেই বই 3টে তার হাতে দিয়ে বলল, এবার চোখ খোলো। পিস্তুত দাদার উপসংসারী পৃষ্ঠা ছিঁড়ে আনার কথা আপনার মনে ছিল? তাই তো তোমার জন্য নিয়ে এলাম, অবসর সময়ে পড়ো। আপনি তো আমায় 3টে বই উপহার দিলেন, আমি আপনাকে কি দেব বলুন তো? আমার কাছে তো দেওয়ার মতো কিচ্ছু নেই। কে বলেছে নেই? তুমি পুরো মানুষটাই তো আমার জীবনের সবচেয়ে বড় উপহার। সৌরেনের কথায় লজ্জা পেয়ে সুতৃষা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। সৌরেন পিছন থেকে হাতটা টেনে ধরল আর একটু কাছে টেনে নিয়ে বলল, কোথায় যাচ্ছ আমাকে রেখে? চাতক পাখি যেমন পান করার জন্য 1 ফোঁটা বৃষ্টির জলের অপেক্ষা করে, তেমনি আমিও তোমাকে দেখার জন্য একটা গোটা সপ্তাহ অপেক্ষা করে থাকি। তোমার কি আমার কথা একবারও মনে পড়ে না? সুতৃষা কি বলবে বুঝতে না পেরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রবিবারটা ঘড়ির কাঁটা মনে হয় একটু বেশি তাড়াতাড়ি ঘোরে। রবিবার রাত্রে পূর্ণিমার চাঁদের আলো এসে পড়েছে রান্নাঘরের দাওয়ায়। দেখে মনে হচ্ছে চাঁদটাও সৌরেন আর সুতৃষার ভালো মুহূর্তের সঙ্গী হতে চাইছে। তুলসী মন্দিরের প্রদীপটা মাঝে মাঝে হালকা হাওয়ায় কেঁপে যাচ্ছে। পাঁচিলের এপাশের মাধবীলতার গন্ধে গোটা বাড়ি ভরে উঠেছে। দূর থেকে এখনো শাঁখের আওয়াজ ভেসে আসছে। সুতৃষা রান্না করছে আর সৌরেন এক দৃষ্টিতে তা দেখে যাচ্ছে। দুটো মানুষই চুপ। অবশেষে সৌরেন নীরবতা ভেঙে বলল, চুপ করে আছো যে, কি শুনছো কান পেতে? ছন্দ আছে ঝড় বদলে, ছন্দ আছে জোছনাতে, দিন দুপুরে পাখির ডাকে, ঝিঝির ডাকে ঘোর রাতে। ঝিঝির শব্দ শুনছি। আচ্ছা তৃষা, এই পাড়াগা থেকে তোমার কখনো বেরোতে ইচ্ছে করে না? পাড়াগার দুপ্রহর ভালোবাসি, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে। স্বপ্নের কোন গল্প কি কাহিনী কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে, আহা কেউ তাহা জানে না গো, কেবল প্রান্তর। জীবনানন্দ দাশের লেখা পড়েননি? পাড়াগার দুপ্রহর ভালোবাসি, শঙ্খচিলের কথা, শুষ্ক পাতার কথা, শালিকের স্বর, বুনো চালতা, হলুদ শাড়ি। বাহ, কি সুন্দর কবিতা বলো তুমি। জীবনানন্দ পছন্দ বুঝি? শরৎচন্দ্র। সোমবার থেকে শনিবার আসতে অনেকটা সময় লাগে, আর রবিবার পেরিয়ে সোমবার যেন চোখের পলকেই চলে আসে। সোমবার ভোরবেলা গোলদিঘির বাড়ি থেকে বেরিয়ে সামনের বাসস্ট্যান্ড থেকে রিক্সা ধরল সৌরেন। বড় রাস্তার পাশের ক্যানেল দিয়ে ভীষণ স্রোতে জল যাচ্ছে। জ্যোৎস্না রাতের ভোর, তা দেখতে ভারী সুন্দর লাগছে। ওই যে 3:40 ট্রেনটা বোধহয় স্টেশন ছাড়ল। হুইসেলের আওয়াজটাও ফাঁকা মাঠ পেরিয়ে ভেসে আসছে। রাত থাকতে উঠে কাজের উদ্দেশ্যে ট্রেন ধরতে দৌড়াচ্ছে মাসি পিসিরা। তালতলার পুকুর পেরিয়ে বাঁশঝাড়টার মাথায় জোনাকিটা খেলে বেড়াচ্ছে। কুলিরা স্টেশনে দাঁড়িয়ে আছে, হাঁক দিচ্ছে, মাঝি কই মাদার চাইয়ে তো মুঝে বলিয়ে। সব কিছু এত সুন্দর, তাও যেন সব খালি খালি লাগছে তার। ইচ্ছে করছে ছুটে বাড়ি চলে যায়। হয়তো সব কিছু আরো সুন্দর হতো যদি তৃষা তার পাশে থাকত। সৌরেন মনে মনে ভাবছে, কি মায়ায় বেঁধেছ আমায়,
এত পিছুটান কিসের আমার? তোমায় ছাড়া এই এক সপ্তাহের বিচ্ছেদ আমায় সত্যি ভীষণ পীড়া দেয়। তোমার কি মায়া হয় না আমার প্রতি? তোমায় ছাড়া নিজেকে অপূর্ণ বলে মনে হয় আমার। শরৎচন্দ্র কি তবে ঠিক কথাই বলেছিলেন, জীবনের অপূর্ণতাতেই ভালোবাসা সুন্দর? পুজোতে সৌরেন ছুটি নিতে পারেনি, তাই বাড়ি যাওয়া আর হয়নি। যদিও পুজোতে সুতৃষা পটলডাঙ্গা গেছিল, তার বাবা এসেছিলেন নিতে। দুঃখের বিষয় হলো, বিয়ের প্রথম বছর পুজোতে সৌরেন বাড়ি ফিরতে পারল না। কালী পুজোর আগে পিসিমার চিঠি এলো। কেমন আছিস ওর? শরীর ঠিক আছে তো? পুজোতে তো আসতে পারলি না। নতুন বউ কত মন খারাপ করছিল জানিস? কথা দে বাবা, কালী পুজোতে আসবি। সৌরেন চিঠিতে জানালো, ভালো আছি পিসিমা, বিজয়ের প্রণাম নিও। কেমন আছো তুমি? কেমন আছে তোমার নতুন বউ? ক্ষমা করো, অনেক চেষ্টা করেও পুজোতে যেতে পারিনি। তবে আমি কথা দিচ্ছি, কালী পুজোতে অবশ্যই যাব। দেখতে দেখতে কালী পুজো চলে আসলো। সৌরেন তার স্ত্রীর জন্য একটা লাল রঙের জামদানি নিয়ে গেল, সাথে দুটো কাতান। পিসিমার জন্য পুজোতেই শাড়ি কিনে রেখেছিল। কতদিন পর সে আবার গোলদিঘির বাড়িতে যাচ্ছে। এবারে প্রায় 1 মাস হয়ে যাবে। বাড়ি ফিরতেই পিসিমার আদর যত্ন শুরু হয়ে গেল। খেতে খেতে সৌরেন বলল, ওহ পিসিমা, আর আমাকে দিও না, আমি আর এত খেতে পারবো না। তুই চুপ কর, কতদিন পর এলি বলতো? ওখানে কি রান্না করিস আর কি খাস কে জানে। পুজোতে ভালো মন্দ রান্না করে পাশের বাড়ির জ্যোতিকে ডেকে খাওয়াই, নীলুকে ডেকে খাওয়াই। কি করব, নতুন বউ ছিল না, তুইও এলি না। নাড়ু মোয়াগুলো এরকমই পড়ে আছে। তা পিসিমা, তোমার নতুন বউ কোথায়? এসে থেকে তো তাকে এক ঝলকই দেখলাম, তারপর আর নেই। কোথায় গেল সে? আর বলিস না, 2 দিন আগে খুব জ্বর। পাড়ার সদানন্দকে দেখিয়ে জ্বরটা সেরেছে, তবে কাল রাতে মাথাটা ধরে আছে বলছিল। কতদিন বলেছি হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, নতুন বউ সন্ধ্যাবেলায় কুয়োর জল দিয়ে গা ধুইও না, ভোরবেলায় উঠতে বারণ করি। বুড়ো মানুষের কথা কে শোনে বলতো? খাওয়া দাওয়া শেষ করে সৌরেন ঘরে গিয়ে দেখল সুতৃষা ঘরে নেই। বাড়ির পিছন দিকে একটা বাগান আছে, সেই দিকে গিয়ে দেখে সুতৃষা বাতাবি লেবুর গাছটায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর পাড়ার বাচ্চাদের দোলা খাওয়া দেখছে। সৌরেন বলল, কি করছো এখানে? ও আপনি? সুতৃষাকে সে অনেকবার বলেছে সে যেন তাকে আপনি না বলে। বিয়ে হয়েছে 6 মাস হতে চলল, তবু কোনো পরিবর্তন সে দেখতে পাচ্ছে না। তাই সৌরেন একটু রাগ দেখিয়েই বলল, কি আপনি আপনি করছো বলো তো? পিসিমাকেও তো কখনো দেখিনি পিসিমশাইকে আপনি বলতে। তুমি কোন কালে পড়ে আছো বলো তো? আচ্ছা ছাড়ো, জানি তুমি পারবে না। পিসিমা বলছিল তোমার শরীর খারাপ। ছিল, এখন ঠিক হয়ে গেছি। কই দেখি। সৌরেন সুতৃষার কপালে হাত রাখতেই সে দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। পরের দিন ছিল কালী পুজো। সকালবেলায় সৌরেন বাড়ির উঠোনের লাল জবা গাছটাতে জল দিচ্ছিল। হঠাৎ সুতৃষা হা হা করে হেসে উঠে বলল, এ কি করছেন? গাছের পাতাতে কেন জল দিচ্ছেন? গাছের পাতায় বুঝি কেউ জল দেয়? গাছ থেকে একটা ফুল তুলে
সুতৃষার কানে গুজে দিয়ে সৌরেন বলল, কেন, গাছেদের বুঝি স্নান করতে নেই? এই লাল ফুলে খুব সুন্দর দেখাচ্ছে তোমায়। তাদের কথাবার্তার মাঝখানে পিসিমা এসে পড়লেন। পিসিমাকে দেখে সুতৃষা চলে গেল। পিসিমা বললেন, ও শোন, কাল সকাল থেকে নতুন বউ বায়না ধরেছে আজ রাত্রে যাত্রা দলের গান শুনতে যাবে। সীতারামের যাত্রা দল ও পাড়ায় এসেছে, আজ নাকি পঞ্চাননতলায় গান গাইবে। মেয়েটাকে একটু নিয়ে যাস বাবা, এই বাড়ির বাইরে তো সে কখনো বেরোয় না, বিয়ের পর তো কোথাও নিয়ে যাসনি। সন্ধ্যাবেলায় সুতৃষা গোটা বাড়িতে প্রদীপ দিয়েছে, চারিদিকে আলোয় আলোকিত। এই জন্যই বোধহয় কালী পুজোকে আমরা আলোর উৎসব বলি। সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। কালী পূজার দিন মা দুয়ারে দুয়ারে প্রদীপ দিত। মায়ের আঁচল ধরে বাড়ির দুয়ারে দুয়ারে দেখতাম। দাদা তারাবাজি কিনে আনতো। দাদা 100 বার করে বলতো, কিরে ভাই, নে ধরা একটা। কিন্তু আমার বাজিতে এত ভয় ছিল যে সবসময় দূর থেকেই দাদার তারাবাজি পোড়ানো দেখতাম। বাবা মা দাদা আমরা 4 জন বীরচন্দ্রপুরে ঠাকুর দেখতে যেতাম। মায়ের স্মৃতিতে কখনো বাঁচতে চাইনি, কারণ আমাকে বাঁচতে হবে মাকে ছাড়াই। তাই মায়ের স্মৃতি যেটুকু মনে ছিল সব সময়ের সাথে সাথে বিসর্জন দিয়েছি। দাদার মৃত্যুর পর মাও কেমন যেন হয়ে গেল। মা, তোমার কথা মনে করতে চাই না আমি। তোমার কথা মনে পড়লে আমি যে তুমড়ে মুচড়ে শেষ হয়ে যাই। সুতৃষা একটা প্রদীপ নিয়ে তাদের ঘরের জানলার কাছে রেখে চুপ করে বসে আছে। সৌরেন ঘরে ঢুকে বলল, কি হলো, বসে আছো যে, যাবে না? কোথায়? পঞ্চাননতলায় গান শুনতে। আপনি নিয়ে যাবেন আমায়? হ্যাঁ, তুমি তৈরি হয়ে নাও, আমি বাইরে অপেক্ষা করছি। আমার দেওয়া লাল শাড়িটাই পরবে কিন্তু, ঠিক আছে? গান শুনে বাড়ি ফেরার সময় আস্তে আস্তে সৌরেন সুতৃষাকে জিজ্ঞেস করলো, কেমন লাগলো গান? খুব ভালো। জানেন, আমাদের পটলডাঙ্গায় দিনু দাদাদের মন্দিরে প্রতি বছর যাত্রা দল গান শোনাতে আসতো। সে কি ভালো গাইতো। এই যা, দেখেছ, তোমায় তো কিছু খাওয়ানোই হলো না। দাঁড়াও, আর একটু এগিয়েই একটা মামার দোকান আছে, খুব ভালো কচুরি আর সন্দেশ করে। আচ্ছা উকিল বাবু, একটা প্রশ্ন করি? ইয়েস ম্যাডাম, অবশ্যই করুন। আপনার মা বাবার কাছে যেতে ইচ্ছে করে না কখনো? ইচ্ছে করতো, খুব ইচ্ছে করতো ছুটে চলে যায়, কিন্তু এখন আর করে না। ছেলে মেয়ে যতই বড় হয়ে যাক না কেন, জীবন থাকতে ছেলে মেয়ের প্রতি বাবা মায়ের দায়িত্ব কি কখনো শেষ হতে পারে? আর সেখানে আমাকে আমাকে ছোট অবস্থায় বড় পিসিমার উপর সব দায়িত্ব দিয়ে চলে গেছেন তারা। কিভাবে পারলো বলো তো? তাদের একবারের জন্য আমার কথা মনে পড়েনি। কথাগুলো বলতে গিয়ে সৌরেনের চোখে জল এসে গেল, দুটো চোখ ছলছল করছিল। সুতৃষার সামনে দাঁড়িয়ে তার হাত দুটো ধরে বলল, তুমি আমায় কথা দাও তৃষা, তুমিও কখনো আমায় ছেড়ে যাবে না? বলো না, ছেড়ে যাবে না তো? সৌরেনের চোখের কোণ থেকে গড়িয়ে পড়া জলটা মুছে দিয়ে সুতৃষা বলল, যাব না। সৌরেনের ছুটি কাটিয়ে কলকাতায় যাওয়ার দিন চলে এলো। ভোরবেলায় যাওয়ার জন্য তৈরি হয়ে সে দেখল তখনও সুতৃষা ঘুমাচ্ছে। পিসিমা উঠে বলল, তারা বাবা, চা করে আনি। পিসিমা, থাক, তোমায় আর কষ্ট করতে হবে না,
স্টেশনে খেয়ে নেব। আমি এক্ষুনি করে আনছি, বেশি সময় লাগবে না। সৌরেন পিসিমার হাতটা চেপে ধরে বলল, থাক না পিসিমা, স্টেশনে খেয়ে নেব। ও শোর, নতুন বউ যে এখনো উঠলো না, আমি ডেকে দেব। না না, ওকে আর ডেকো না, ও ঘুমাক। সৌরেন আর একবার ঘরে ঢুকে সুতৃষার মাথায় হাত বুলিয়ে ঘর থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এসে পিসিমাকে জড়িয়ে ধরে বলল, আসি পিসিমা, ভালো থেকো, তোমার নতুন বউয়ের খেয়াল রেখো। সৌরেনকে দেখে আজ যেন কেমন অন্যরকম লাগলো। কি হয়েছে ছেলেটার? সৌরেন বেরিয়ে যাওয়ার 10 মিনিট পর সুতৃষার ঘুম ভাঙল। চোখ খুলে সে যখন দেখল সৌরেন তার পাশে নেই, সে তড়ি ঘড়ি করে উঠেই পিসিমাকে জিজ্ঞেস করলো, উনি কোথায় গেলেন পিসিমা? সত্য বেরিয়ে গেল। উনি আমায় না বলেই চলে গেলেন? কতক্ষণ আগে গেছেন? আপনি আমায় ডাকলেন না কেন? আপনি তো আমায় ডাকতে পারতেন। উনি তো কখনো এমনটা করেন না। তবে আজ কেন না বলে চলে গেলেন? কথা বলতে গিয়ে সুতৃষার গলা কাঁপছে, তার ভিতরের শব্দ ঠিকভাবে সে প্রকাশ করতে পারছে না। হাতে থাকা লণ্ঠনটা নিয়ে সে সদর দরজা খুলে দৌড়ে ছুটে চলে গেল, আর পিছন থেকে পিসিমা কতবার তাকে ডাকলো, নতুন বউ যাস নে, নতুন বউ যাস নে, এই অন্ধকারে একা একা যাস নে। শোর এতক্ষণে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছে। ও নতুন বউ, কথা শোন মা, যাস নে। বাস স্ট্যান্ডের কিছুটা আগে পাড়ার হরগৌরী মন্দিরের পাশের পাকুড় গাছটার গায়ে হেলান দিয়ে সৌরেন একটা সিগারেট ধরিয়ে দাঁড়িয়ে আছে। লণ্ঠনের আলোয় তাকে স্পষ্ট বোঝা যাচ্ছে না যদিও। সুতৃষা তাকে দেখে দৌড়ে তার সামনে গিয়ে দাঁড়ালো। সুতৃষাকে সৌরেন একেবারেই আশা করেনি। সুতৃষাকে দেখেই হাতের সিগারেটটা ফেলে দিয়ে বলল, তুমি এখানে? সিগারেটের ধোঁয়ায় নিজেকে পোড়াচ্ছেন কেন? সৌরেন মনে মনে বলল, তোমার জন্য আমার পরাণ আমায় যতটা পোড়ায়, এই সিগারেটের ধোঁয়াও আমায় অতটা পোড়ায় না তৃষা। সুতৃষা তার প্রশ্নের উত্তর না পেয়ে বলল, আমায় না বলে চলে এলেন কেন? তুমি ঘুমাচ্ছিলে তাই, আর আমার দেরি হয়ে যাচ্ছে, চলো তোমায় বাড়ি দিয়ে আসি। না থাক, আমি একা যেতে পারবো। কিন্তু আমি ছাড়তে পারবো না। বাড়ির 3 মাথার মোড় অবধি সুতৃষাকে পৌঁছে দিল সে। সৌরেন দাঁড়িয়ে রইল। সুতৃষা কিছুটা সামনে এগিয়ে যাওয়ার পর পিছন ঘুরে জিজ্ঞেস করল, আবার কবে আসবেন? পরের সপ্তাহে আসব। একটা কাজে আটকে গিয়ে সৌরেন পরের সপ্তাহে আর বাড়ি ফিরতে পারল না। সুতৃষাকে চিঠি দিয়ে জানালো, এই শনিবার বাড়ি ফিরতে পারলাম না, একটা কেসের জন্য কিছু প্রমাণ জোগাড় করতে জামশেদপুরে আমায় 4 দিন থাকতে হবে। পরের শনিবারে গোলদিঘিতে ফিরব, পিসিমাকে বুঝিয়ে বলো। ও হ্যাঁ, আর একটা কথা, বিয়ের আগে কলকাতায় জায়গা কিনেছিলাম বাড়ি করব বলে। পিসিমা অবশ্য সে কথা জানেন। পরের সপ্তাহে সেই বাড়ির ভিটে পূজা হবে। গোলদিঘিতে গিয়ে তোমাদের নিয়ে আসবো এখানে। 4 দিন পর চিঠি এলো গোলদিঘি থেকে। উকিল বাবু, আমি কলকাতায় যেতে পারবো না, তবে পিসিমা অবশ্যই যাবেন। কলকাতায় নিয়ে গিয়ে আপনি যদি আমায় কলেজে ভর্তি করে দেন, সেই ভয় বুঝি আমার নেই। আমি কখনোই কলকাতায় যাব না। দেখব কলকাতার বাড়িতে কে থাকে,
আপনার জন্য 1 সপ্তাহের অপেক্ষা আমি সারা জীবন করতে রাজি। পরের সপ্তাহে শনিবার চলে গেল। সৌরেন বাড়ি ফিরল না। প্রথমে ব্যাপারটা স্বাভাবিক লাগলেও পরে ক্রমশ জটিল হতে থাকলো। আরও 1 সপ্তাহ কেটে যাওয়ার পর সুতৃষা চিঠি পাঠালো, কিন্তু সেই চিঠিরও কোনো উত্তর এলো না। সৌরেনের এক দুঃসম্পর্কের মামাতো ভাই কলকাতাতেই থাকতো, তার কাছ থেকেও খোঁজ নেওয়া হলো, তবে সেও কোনো খোঁজ দিতে পারল না। দিনের পর দিন যেতে লাগলো, কোনো খবর এলো না, না এলো কোনো চিঠি। পিসিমা শুধু ঘরে আর বাইরে করতে থাকলো, শুধু ভাবতে লাগলো এই বুঝি সৌরেন এলো। আর সুতৃষার দিকে তো তাকানো যায় না। যখনই পোস্টমাস্টার বাড়ির পাশ দিয়ে যায় তখনই ছুটে গিয়ে বলে, ও কাকা, কোনো চিঠি আসেনি? না নতুন বউ, কোনো চিঠি আসেনি। ও কাকা, ভালো করে দেখো না, ভালো করে দেখলেই পাবে। সে যে এতটা দায়িত্ব জ্ঞানহীন নয়। এতগুলো দিন পেরিয়ে গেল, সে চিঠি না লিখে কিভাবে থাকতে পারে? শেষমেশ পটলডাঙ্গায় খবর পাঠানো হলো। সুতৃষার বাবা কলকাতায় গিয়ে পুলিশ স্টেশনে ডায়েরি করে এলেন। পুলিশ আশা দিলেন যে জামশেদপুরে গিয়ে তারা খোঁজ খবর নিয়ে জানাবেন। কলকাতায় সৌরেন যে বাড়িতে থাকতো, সে বাড়ি থেকে তার কিছু জিনিসপত্র নিয়ে সুতৃষার বাবা গোলদিঘিতে ফিরে এলেন। কলকাতায় সৌরেনের ভাড়া বাড়ি থেকে যে ডায়েরিটা সুতৃষার বাবা তাকে এনে দিয়েছিল, সেদিন দুপুরবেলা সুতৃষা সেটা খুলে দেখল। ডায়েরিটার উপরে লেখা ঘাস ফুলের কথা। পাতা উল্টাতেই দেখল, কেউ একজন একদিন আমায় প্রশ্ন করেছিল বিয়ে করে কেমন লাগছে। আমি বলেছিলাম, ম্যারেজ ইজ সাচ আ অ্যামেজিং পার্ট অফ লাইফ। বিয়ে করে মনে হচ্ছে জীবনের হারানো সুখ ফিরে পেয়েছি। তৃষা, আমি অনেক সুখী তোমায় পেয়ে। তুমি এমন একটা মানুষ যাকে পেয়ে জীবনের যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে কখনো মনে হবে না আমি একটা ভুল মানুষের সাথে আছি। সারা দিনের ক্লান্তি নিয়ে যখন ঘরে ফিরতাম তখন মনে হতো একবার যদি তোমার মুখটা দেখতে পেতাম, সারা দিনের ক্লান্তিটা দূর হয়ে যেত। শুধু মনে হতো কেন কেউ দরজার কাছে আমার জন্য দাঁড়িয়ে থাকে না, কেন কেউ আমার জন্য রান্না করে রাখে না। খেতে বসে 1000টা প্রশ্ন কেউ কেন রোজ করে না আমায়। কখনো কি তার মনে হয় না কলকাতা শহরে মানুষটা বড় একা? কেন তোমাকে দেখার জন্য আমাকে শনিবারের অপেক্ষা করতে হয়? গোলদিঘিতে সোমবার ভোরে ট্রেনে উঠতে গিয়ে যখন পিছন ফিরে তাকাই তখন বুকের ভেতরটা হু হু করে ওঠে। 1 সপ্তাহের অপেক্ষাটায় আমার কাছে মনে হয় দীর্ঘ সময়ের বিচ্ছেদ, তবে এই অপেক্ষাটাও অনেক সুন্দর। শনিবারে গোলদিঘিতে যাওয়ার সময় ট্রেনে বসে বসে ভাবি কোনো এক গাঁয়ের বধূ সন্ধ্যের প্রদীপ হাতে আমার জন্য দাঁড়িয়ে আছে বাড়ির দরজায়। সময় চিরদিন শুধুই বয়ে যায়, থেমে সে তো থাকে না। কত ঝড় মেঘ আসে চলে যায়, আকাশ মনে তো রাখে না। শুধু প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নেরই মতো জাগে, আর সেই ভালোবাসার টানেই আজও এক গাঁয়ের বধূ সন্ধ্যা প্রদীপ নিয়ে গোলদিঘির বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে। শুনছিলেন আজকের বিশেষ নিবেদন, পূজার লেখা কোনো এক গাঁয়ের বধূ। আজ গল্প পাঠে ছিল ভাস্কর, রিয়া, সমীরণ, সৌভিক এবং আমি সুনিপা। গল্পের সূত্রধর পূজা, পোস্টার ডিজাইন, ধ্বনি পরিকল্পনা এবং গল্পের সমগ্র পরিচালনায় ভাস্কর। আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।
আর নতুন নতুন গল্পের আপডেট পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ভয়েস টু টেলস ইউটিউব চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।